লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর পানি সরছে ধীর গতিতে, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টের রিট। 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিতের আবেদন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ দেশ জুড়ে নানা আয়োজন। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সরছে অত্যন্ত ধীর গতিতে। বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোয় সুপেয় পানি এবং খাবারের সংকট দেখা দিয়েছে। নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা 13টির মধ্যে উল্লেখযোগ্য 9টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর 8টি উপজেলা সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ। কিছু ছাত্র আসছিল উদ্ধার করার জন্য, কিন্তু ত্রাণ কিছু পাই নাই আমরা। আমাদের ঘরটা পড়ে গেছে, আমাদের একবারে মাটির ঘরটা পড়ে গেছে। দেখেন দুইটা ঘর একবারে দিন হয়ে গেছে। এই যে টিনের বেলাটার অপপ্রসে তাদের টিম কুমিল্লা এবং ফেনী, কুমিল্লা বুড়িচং এবং ফেনী দুই জায়গায় কাজ করছে। তো ফেনীর দিকে আমাদের যে টিম কাজ করছে তারাও রেস্কিউ করছে, আমরাও রেস্কিউ বুড়িচংয়ে গত পরশু থেকে কাজ শুরু করছি। অলরেডি আমাদের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 11টি জেলায় 74টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মোট 12,38,048টি পরিবার। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? সেখানে ত্রাণ বিতরণ কেমন চলছে এবং উদ্ধার কাজ কেমন চলছে আমাদের জানাবেন। জি, আমি আপনাকে জানিয়ে রাখি, একটি সংসার, একটি সম্ভাবনা, একটি স্বপ্ন ভেঙে গিয়ে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের দু চোখে কিন্তু এখন শূন্যতা। গত সপ্তাহব্যাপী পানিবন্দী থাকার পরও পানি কমার যখন কোনো সম্ভাবনা নেই, তখন অনেকেই কিন্তু রাস্তায় ত্রাণের জন্য ভিড় করছেন। এবং নোয়াখালী থেকে গত শুক্রবার, শনিবারে কিছুটা পানি কমার পরেও পুনরায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে 1.5 লক্ষাধিক মানুষ অবস্থান নিয়েছে এবং 21 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তো প্রয়োজন হয়ে পড়েছে ব্যাপক ত্রাণ ব্যবস্থার, যেখানে ঘাটতি দেখা দিয়েছে। আমি গতকালকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যারা ত্রাণ নিতে বিভিন্ন মহাসড়কে অবস্থান করছেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণ পায়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের কিন্তু অনেকেরই স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আমি অনেক গর্ভবতী নারীকে দেখেছি, শিশু দেখেছি, যারা কিন্তু পর্যাপ্ত জিনিসপত্র নিয়ে তাদের বাড়ি থেকে বের হতে পারেনি। ফলে দেখা দিয়েছে তাদের প্রয়োজনীয় কাপড় চোপড়ের প্রয়োজন, মেডিকেল সার্ভিসের প্রয়োজন, যেগুলোর কোনো ব্যবস্থাপনা কিন্তু আমার চোখে পড়েনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এমন কিছু ব্যক্তি এখন ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছে যারা সর্বশেষ পর্যন্ত বাড়িতে ছিল, চেষ্টা করেছে কি যদি বন্যা পরিস্থিতি উন্নতি হয় তাহলে কিন্তু বাড়িঘর থেকে বের হবে না, কিন্তু শেষ মুহূর্তে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এবং আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু যেহেতু স্থায়ী আশ্রয় কেন্দ্র নয়, অস্থায়ী, সেখানে কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা বা স্যানিটারি যে ব্যবস্থা সেটি কিন্তু নেই। ফলে স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে।
এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু ব্যাপক অবনতি হয়েছে। গতকালকে নোয়াখালীতে 2 জন বিদ্যুৎ কর্মী কিন্তু বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আর যারা স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু রাত থেকে বিভিন্ন অঞ্চলে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু নৌযানের ঘাটতির কারণে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে আমার সঙ্গে একটি টিম আছে, তাদের কাছ থেকে জানতে চাবো তারা কোথা থেকে আসছেন এবং কিভাবে সার্ভিসটা দিচ্ছেন। জি, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আমি এসেছি গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে। আমরা একটা নাগরিক ফোরাম সংগঠনের ব্যানারে আমরা এসেছি। আসলে যে এই যে নোয়াখালীর সোনাইমুড়িতে আমরা এখন আছি। আসলে এখানে সকাল থেকে আমরা এই এলাকার বিভিন্ন এলাকা ঘুরেছি এবং দেখেছি যে লক্ষাধিকের উপরে মানুষ আমরা চোখে পড়েছে পানিবন্দী হয়ে রয়েছে এবং খাদ্য এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি, যে ওষুধ পাচ্ছে না, ঠিক মতো খাদ্য পাচ্ছে না। এগুলো আসলে আমার দাবি যে আমি যেটুকু দেখেছি যে এখানে যারা বিত্তবান রয়েছেন আমাদের, তারা যেন সেই আমরা ত্রাণ বলবো না, যে উপহার সামগ্রী তাদের জন্য নিয়ে যেন আসে। সবাইকে আমার এই আহ্বান রইল। শুনছিলেন যে আসলে ত্রাণ সরবরাহ করার জন্য কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবীরা মাঠে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এবং ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা যায় তাহলে যারা বন্যায় আশ্রয় কেন্দ্রে আছে এবং বন্যা আটকা পড়েছে তারা কিন্তু উপকৃত হবে। এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। আপনাকে দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মাহবুবের সাথে নোয়াখালী থেকে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বন্ধ থাকা বেশ কিছু ট্রেন আজ থেকে পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইতিমধ্যে ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে। সোমবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি জানান। তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেন চলাচল করবে। মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। শিক্ষা সচিব, এনসিটিভির চেয়ারম্যান মশিউর, মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে। পরিচালক AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1883 বঙ্গাব্দের 12 ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের অনন্য প্রতিভার এই কবি। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকে কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। এই সময়ে সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা এবং সাহিত্যের অমূল্য সম্পদ করে গিয়েছেন। কবি নজরুলের কবিতা, গান এবং সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণের সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি। সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে এ সময় জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য সম্রাট হোসেন কোকো সহ অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারিকৃত প্রজ্ঞাপন আজ প্রত্যাহার হতে পারে।
বর্তমানে নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে বিগত সরকারের প্রজ্ঞাপন বাতিল করে রাজনীতির মূলধারায় জামায়াতে ইসলামকে ফিরিয়ে আনার ব্যাপারেও ফলপ্রসূ আলোচনাও হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কর্মকাণ্ড ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পন্ন হয়ে গেছে জানিয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ 4 জন সাবেক সংসদ সদস্যের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও 2 থেকে 300 জনকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। সোমবার নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকার যাত্রাবাড়ি থানায় হত্যা মামলাটি দায়ের করেন তিনি। মামলায় আলোচিত আসামিরা হলেন লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক সম্পাদক ও লালমনিরহাট 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান সহ অজ্ঞাত আসামি হিসেবে মামলার এজাহারে আরও 200 থেকে 300 জনকে যুক্ত করা হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, 37 জনের নামে মামলা হয়েছে, এর মধ্যে 4 জন স্থানীয় সংসদ সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে 2 শিক্ষার্থী ও এক গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ 1019 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করা হয়েছে সাভার মডেল থানায়। সোমবার গভীর রাতে মামলা 3টি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। মামলাগুলোতে আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তারা ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মতবিনিময় করেন। ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদি। যদিও বাইডেন এবং মোদির মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যুকে উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা তা সেখানে উল্লেখ করা হয়নি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদি। এবারে প্রবাস সংবাদ প্রসঙ্গ। বন্যা কবলিত এলাকার অসহায়দের মানবিক সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। সৌদি আরবের জেদ্দাস্থ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান। সেই সাথে প্রবাসীদের এনআইডি কার্ডের কার্যক্রম শুরু করার কথা উল্লেখ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি MY আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল সহ অনেকে। এ পর্যায়ে থাকছে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। টাই ব্রেকারে ভারতকে হারিয়ে বাংলার যুবকরা।
গতকাল দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়েন নিয়মিত গোলরক্ষক শোভন। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে 2 শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ। 4-3 ব্যবধানে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর পানি সরছে ধীর গতিতে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রেড। 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিতের আবেদন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ, দেশ জুড়ে নানা আয়োজন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।